Hello my dear students, welcome to CS Classroom. আমি তনুশ্রী গুহ। আজকে তোমাদের যে চ্যাপ্টারটা করাবো সেটার নাম হচ্ছে রেশিও। রেশিও মানে অনুপাত। প্রথমে আমরা অনুপাত কি সেটা সম্পর্কে জানবো, অবশ্যই জানবো, কিন্তু তার আগে আমরা জানবো যে আমাদের এই চ্যাপ্টার থেকে পরীক্ষায় প্রশ্ন আসার প্রবাবিলিটি কত। মোটামুটি প্রিলিমসে একটা থেকে দুটো প্রশ্ন রেশিও থেকে চলেই আসে। এটা আমি যে কোনো পরীক্ষা, এসএসসি বলো, এনটিপিসি বলো, রেলের যে কোনো পরীক্ষা, মোটামুটি একটা থেকে দুটো প্রশ্ন তোমরা প্রিলিমসে পাবে। মেইনসেও মোটামুটি একটা প্রশ্ন আসে। রেশিও, প্রপোর্শন, এজেস, এই যে পুরো পার্টটা, এই পার্টটা থেকে তোমরা পরীক্ষায় প্রশ্ন মোটামুটি কমন পেয়ে যাবে। এইবার আজকে যে ক্লাসটা করব সেটা প্রথমে আমরা থিওরি করব, যে হোয়াট ইজ রেশিও, রেশিওর কি কি প্রপার্টি, অনুপাতের কি কি প্রপার্টি, আমরা সেগুলো সব জানবো। তারপরে আমরা একে একে এক্সাম্পল দেখবো। একদম সবার শুরুতে প্রথমে বেসিক এক্সাম্পল করব, তারপরে আমরা স্ট্যান্ডার্ড মডারেট এক্সাম্পল করব, এন্ড তারপরে ফাইনালি আমরা অ্যাডভান্সড প্রবলেম। ঠিক আছে? তুমি সিজিএল, সিএইচএসএল, এই ধরনের এমটিএস, যে কোনো পরীক্ষা, এই পরীক্ষাগুলোতে তোমরা কিন্তু এই চ্যাপ্টার থেকে অবভিয়াসলি প্রশ্ন পাবে। তাহলে চলো শুরু করি আজকের ক্লাস। আজকে সবার আগে আমরা যেটা জানবো সেটা হচ্ছে হোয়াট ইজ রেশিও। রেশিওর বাংলা কথা হচ্ছে অনুপাত। অনুপাত কি? অনুপাত হচ্ছে কম্পারিজন। কার মধ্যে কম্পারিজন? যে কোনো দুটো সমজাতীয় রাশি, তার মধ্যে যদি আমরা তুলনা করি সেটাকে আমরা অনুপাত বলবো। একদম বেসিক থেকে বেসিক জায়গা থেকে আমরা শুরু করব, কারণ আমাদের সবারই একটা ধারণা আছে অঙ্ক একটা খুব চাপের সাবজেক্ট, ভয়ের সাবজেক্ট অনেকের মধ্যে। যারা অঙ্ক ভালোবাসে তাদের জন্য তো ওয়েল অ্যান্ড গুড, বাট যারা অঙ্ক দেখলে দূরে পালায় তাদের একটা মানে যথেষ্ট ভয় আছে অঙ্ক বিষয়টা নিয়ে। তো সেই কারণের জন্য আমরা এভাবে শুরু করব যে আমরা কিচ্ছু জানি না, একদম কি সমস্ত যা ছোটবেলায় পড়ে এসেছি সবটা ভুলে গিয়েছি। একদম আমরা বেসিক লেভেল থেকে শুরু করব, আমরা কিচ্ছু জানি না সেই জায়গাটা থেকে আমরা মানে রেশিওর ধারণাটা শুরু করব। চলো, তো যেটা বলছিলাম যে রেশিও কি? রেশিও হচ্ছে দুটো সমজাতীয় রাশির মধ্যে তুলনা। কার মধ্যে তুলনা? দেখা গেল তোমাকে আমি জিজ্ঞাসা করলাম যে তোমার বয়স কত, তুমি বললে যে আমার বয়স 18 বছর। এবার আমি তোমাকে জিজ্ঞাসা করলাম তোমার বোনের বয়স কত, তুমি বললে আমার বোনের বয়স 15 বছর। তাহলে তোমার আর তোমার বোনের বয়সের অনুপাত কি আমরা বার করতে পারবো? অবভিয়াসলি পারবো। কেন? কারণ আমি তোমাদের দুজনের বয়স জিজ্ঞাসা করেছি, বয়সের মধ্যে আমরা কম্পেয়ার করব, তুলনা করব। এবং আরেকটা রেশিও বার করতে গেলে আরেকটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে ইউনিট মাস্ট বি সেম। ইউনিটের বাংলা কথা হচ্ছে একক। একক যেন অবশ্যই সমান হয়। এখন তুমি তোমার বয়সটাকে আমাকে বললে যে বয়সের একক বছর, মানে বললে যে দিদি আমার বয়স হচ্ছে 18 বছর, কিন্তু আমার বোনের বয়স, তোমার বোনের বয়স যেটা বললে সেটা তুমি মাসে বললে, তাহলে কিন্তু হবে না। তোমার বয়স যদি তুমি বছরে বলো, বোনের বয়সও বছরেই বলতে হবে। তোমার বয়স যদি তুমি মাসে বলো, বোনের বয়সও মাসেই বলতে হবে। বুঝতে পারা গেল? সুতরাং বছর এবং মাস এই দুটো একসাথে আমি করতে পারবো না। এটা শুধু বয়স বলে বলছি না, যে কোনো রাশি ইউনিট মাস্ট বি সেম। বললাম তোমার কাছে কত টাকা আছে, তোমার ভাইয়ের কাছে কত টাকা আছে, তুমি তোমার কাছে যে পরিমাণ অর্থটা আছে তার ইউনিট, তার একক বললে টাকা, এবং তোমার ভাইয়ের কাছে যেটা আছে তুমি বললে পয়সা, তাহলে কিন্তু হবে না। আমাকে অনুপাত বার করতে গেলে তোমার এবং তোমার ভাইয়ের দুজনেরই যে আমি অর্থের পরিমাণ তার ইউনিটটা টাকাতে বলতে হবে, অথবা দুজনেরটাই পয়সাতে বলতে হবে। অর্থাৎ একক কিন্তু সেম হতে হবে, তবে গিয়ে আমি রেশিও বার করতে পারবো। তো চলো যেইখানটায় আমরা ছিলাম, তো যেখানটায় আমরা ছিলাম তো যেটা আমি বলছিলাম যে তোমার বয়স আমি বলেছি 18 বছর, তোমার বোনের বয়স 15 বছর, তাহলে তোমার আর তোমার বোনের বয়সের অনুপাত কত হবে? তাহলে 18 বছর আর বোনের বয়স কত? 15 বছর। ঠিক আছে, তাহলে দুজনের বয়সের অনুপাত কত হবে? 18:15। এইবার এই যে সাইনটা মাঝে আমি দিয়েছি, মিডিলে দিয়েছি, এটাকেই বলা হয় অনুপাতের সাইন, ইস্টু বলা হয়। ঠিক আছে, এটাই অনুপাতের সাইন। এটাকে আমরা এরকম ভাবেও লিখতে পারি, যদি মনে করো ফ্র্যাকশনাল ওয়েতে লিখবে, ভগ্নাংশ আকারে লিখবে, সেটাও লেখা যায় 18/15। আমরা এরকম ভাবেও লিখতে পারি। এইবার একটা জিনিস মনে রাখতে হবে, রেশিও আমরা সবসময় সিম্পলিয়েস্ট ফর্মে লিখি, অর্থাৎ সবসময় লঘিষ্ঠ আকারে রেশিও লিখি।
সুতরাং যদি এই দুজনের মধ্যে মানে এটা আমরা দুটো টার্ম দিয়ে শুরু করেছি, এরপরে আমরা আস্তে আস্তে আসবো গ্র্যাজুয়ালি, 3টে টার্ম থাকবে, 4টে টার্ম থাকবে, অনেকগুলো পদ থাকবে। তো এই পদগুলো সবসময়, এই পদগুলোর মধ্যে যদি আমি কোনো কমন সংখ্যা দেখতে পাই তাহলে আমরা অবভিয়াসলি ক্যান্সেল করবো। 18 আর 15-র মধ্যে তুমি কি কোনো কমন সংখ্যা দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছি তো? তাহলে কত দেখতে পাচ্ছি? দুটোর মধ্যে 3 কমন রয়েছে, তার মানে এটাকে 3 দিয়ে কাটো। 18কে 3 দিয়ে কাটলে কত থাকে? 6। 15কে 3 দিয়ে কাটলে কত থাকে? 5। সুতরাং 18:15, এটার মানে আমি কি লিখতে পারি? 6:5। যদি তুমি ফ্র্যাকশনাল ওয়েতে লেখো, 3 দিয়ে কাটলে এটা 6, 3 দিয়ে কাটলে এটা 5, সুতরাং ফ্র্যাকশনাল ওয়েতে আমি এটাকে 6/5ও লিখতে পারি। বুঝতে পারা গেল? সুতরাং তোমার আর তোমার বোনের বয়সের অনুপাত কত দাঁড়ালো? 6:5 অথবা 6/5। ক্লিয়ার? এবার আমরা অনুপাতের কিছু প্রপার্টি পড়বো, রেশিওর কিছু প্রপার্টি আমরা একে একে জানবো। তাহলে দেখো রেশিওর প্রপার্টি গুলো আমরা যেটা জানবো সেগুলো কি, একে একে দেখো। সবার প্রথমে আমরা রেশিওর যে প্রপার্টিটা বলবো সেটা হচ্ছে যে রেশিওর যে পদগুলো, সেই পদগুলোকে যদি আমি কোনো সংখ্যা দিয়ে গুণ করি তাহলে কি রেশিওর মান পরিবর্তিত হয় না সেম থাকে, মানে পরিবর্তিত হয় না সেম থাকে? চলো তাহলে রেশিও, যে কোনো আমি একটা রেশিও ধরো, যে রেশিওটাই মাত্র আমরা করলাম সেটাই নি, কত ছিল? 6:5। ঠিক আছে, এইবার রেশিওর এগুলোকে বলা হয় এক একটা পদ বা টার্ম। ঠিক আছে, এগুলোকে কি বলা হয়? পদ অথবা টার্ম। তাহলে রেশিওর যে মান সেগুলোকে, তো রেশিওর যে মান সেগুলোকে যদি আমরা সেম সংখ্যা বা আলাদা সংখ্যা দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে কি হবে? ফার্স্ট প্রপার্টি দেখ, এটা প্রথম টার্মটা কত দেখতে পাচ্ছি? 6, দ্বিতীয় টার্মটা কত দেখতে পাচ্ছি? 5। ধরো দুটো টার্মকে আমি 2 দিয়ে গুণ করতে চাইছি। ঠিক আছে, তাহলে প্রথম টার্মটা 6কে যদি আমি 2 দিয়ে গুণ করি তার মানে 6x2, আর দ্বিতীয় টার্মটা 5কে যদি আমি 2 দিয়ে গুণ করি 5x2, তার মানে এটা 6 দুগুণে 12 আর 5 দুগুণে 10। এই যে অনুপাতটা পেলাম, এই অনুপাতটা কি 6:5 এর সাথে ইকুইভ্যালেন্ট? অবভিয়াসলি ইকুইভ্যালেন্ট। কেন? কারণ তুমি এটাকে কাটাকুটি করো, 6 দুগুণে 12, 5 দুগুণে 10, আলটিমেটলি তো সেই 6:5ই আসলো কিনা? সুতরাং ফার্স্ট প্রপার্টি আমরা কি জানলাম? অনুপাতের প্রত্যেকটা পদকে যদি আমরা সমান সংখ্যা দিয়ে মাল্টিপ্লাই করি, সমান সংখ্যা দিয়ে গুণ করি, তাহলে অনুপাতের মানের কোনো পরিবর্তন হয় না। এটা আজকে আমি 2 দিয়ে গুণ করেছি, তুমি 2000 দিয়ে গুণ করো, 2 লক্ষ দিয়ে গুণ করো, তুমি 500 দিয়ে গুণ করো, তুমি পৃথিবীর যে কোনো নাম্বার দিয়ে গুণ করো। হ্যাঁ, তবে একটা জিনিস মাথায় রাখতে হবে যে প্রত্যেকটা পদকে আমি যেন সেম নাম্বার দিয়ে গুণ করি। এবার আমার ইচ্ছা হলো যে আমি প্রথম পদটাকে 2 দিয়ে গুণ করব, পরের পদটাকে 3 দিয়ে গুণ করব, তাহলে কিন্তু মান আলাদা হয়ে যাবে। অর্থাৎ ফার্স্ট প্রপার্টি আমি কি বললাম? অনুপাতের প্রত্যেকটা টার্মকে যদি আমরা সমান সংখ্যা দিয়ে গুণ করি তাহলে আলটিমেটলি অনুপাতের মানের কোনো পরিবর্তন হয় না। ক্লিয়ার? এইবার গুণের জন্য তো এটা বললাম, অর্থাৎ মাল্টিপ্লিকেশনের জন্য এই কথাটা বললাম। তাহলে ডিভিশনের জন্য কি সেম প্রপার্টি হোল্ড করছে? চলো দেখে নিই ভাগের জন্য সেম প্রপার্টি হোল্ড করছে কিনা। দেখো অলরেডি ভাগের জন্য যে সেম প্রপার্টি হোল্ড করছে সেটা আমি দেখিয়ে দিয়েছি। আমি আরেকটা এক্সাম্পল দিয়ে দেখাবো। আগে এই যে এক্সাম্পলটা অলরেডি বোর্ডে লেখা রয়েছে সেই এক্সাম্পলটা আমরা দেখে নিই। দেখো 12:10। ঠিক আছে, এইবার 12কে আমি কত দিয়ে ভাগ করেছি? ক্যান্সেল করা, কেটে দেওয়া মানে কি? আলটিমেটলি তো ভাগই করা। সুতরাং 12কে কত দিয়ে ভাগ করেছি? 2 দিয়ে ভাগ করেছি। 2 দিয়ে ভাগ করে আমরা কত পেয়েছি? 6। 10কে কত দিয়ে ভাগ করেছি? 2 দিয়ে ভাগ করেছি। 2 দিয়ে ভাগ করে আমরা কত পেয়েছি? 5। দেখো আলটিমেটলি 12:10 আর 6:5 এই দুটো তো সেম রেশিও, ইকুইভ্যালেন্ট রেশিও, হ্যাঁ কি না? আমি চলো আর একটা রেশিও লিখি, 20:10। দেখো এখানে 20কে কত দিয়ে ভাগ করতে পারি? 2 দিয়ে ভাগ করতে পারি। 2 দিয়ে ভাগ করলে 10 পাচ্ছি। এটাকে 2 দিয়ে ভাগ করতে পারি, 5 পাচ্ছি। আবার ফার্দার এটাকে ভাগ করতে পারি কত দিয়ে? আবার এটাকে 5 দিয়ে ভাগ করতে পারি। যদি 5 দিয়ে ভাগ করি এটা কত পাবো? 2। যদি 5 দিয়ে ভাগ করি এটা কত পাবো? 1। অর্থাৎ 20:10 বা 10:5 বা 2:1 এরা প্রত্যেকে ইকুইভ্যালেন্ট তো, হ্যাঁ কি না? প্রত্যেকে সেম না আলাদা? অর্থাৎ সেম সংখ্যা দিয়ে ভাগ করলে আমি কিন্তু, তুমি 2কে 5 দিয়ে গুণ করো, 1কে 5 দিয়ে গুণ করো, তুমি 2কে 10 দিয়ে গুণ করো, 1কে 10 দিয়ে গুণ করো, দেখো 5 দিয়ে গুণ করে দুটো টার্মকে যদি আমি 5 দিয়ে গুণ করি এটা পাচ্ছি, দুটো টার্মকে যদি আমি 10 দিয়ে গুণ করি তাহলে এটা পাচ্ছি। অর্থাৎ সেম সংখ্যা দিয়ে গুণ করলে অথবা সেম সংখ্যা দিয়ে ভাগ করলে প্রত্যেকটা পদকে, এরকম নয় যে শুধু প্রথম পদকে করব, শুধু শেষের পদকে করব,
প্রত্যেকটা পদকে যদি আমি সেম সংখ্যা দিয়ে গুণ করি তাহলে অনুপাতের মানের কোনো পরিবর্তন হয় না। প্রত্যেকটা পদকে যদি আমি সেম সংখ্যা দিয়ে ভাগ করি, ডিভাইড করি, তাহলে অনুপাতের মানের কোনো পরিবর্তন হয় না। ক্লিয়ার? তার মানে মাল্টিপ্লিকেশন আর ডিভিশন, গুণ এবং ভাগের জন্য এই প্রপার্টিটা হোল্ড করে। চলে এসো নেক্সট কি অ্যাডিশন আর সাবট্রাকশন, যোগ এবং বিয়োগ। যোগ এবং বিয়োগের জন্য কি এই প্রপার্টিটা হোল্ড করে? চলো দেখে নি যে যোগ এবং বিয়োগের জন্য এই প্রপার্টিটা হোল্ড করছে কিনা। দেখো, যে অনুপাতটা ছিল সেটাই থাকবে না, চলো অন্য অনুপাত দিয়ে দেখি। অন্য একটা অনুপাত নিচ্ছি, 12:17, একটা অন্য অনুপাত নিলাম। ঠিক আছে, এবার 12:17 এটার সাথে আমি নতুন কোনো সংখ্যা যোগ করি, সেম সংখ্যা নেব, 5 যোগ করি। দেখো 12 সাথে যদি 5 যোগ করি তাহলে 12 + 5, আর 17 সাথে যদি 5 যোগ করি 17 + 5, তাহলে 12 + 5 এর ভ্যালু কত? 17, আর 17 + 5 এর ভ্যালু কত? 22। এটা কি আর ফার্দার কাটাকুটি করা যাবে? যাবে না, কারণ এই দুটো কোপ্রাইম নাম্বার পেয়ে গেছি। ঠিক আছে, এই দুটোকে আর কাটাকুটি করা, ক্যান্সেল করা যাবে না। তাহলে দেখো তো, এই দুটোকেও কাটাকাটি করা যাবে না, এই দুটোকেও কাটাকাটি করা যাবে না, তার মানে এটাই এর সিম্পলিয়েস্ট ফর্ম, এটাই এর সিম্পলিয়েস্ট ফর্ম। এই দুটো অনুপাত আমি কি সেম দেখতে পাচ্ছি? একেবারেই নয়। 12:17 আলাদা অনুপাত, 17:22 আলাদা অনুপাত, কমপ্লিটলি আলাদা অনুপাত। সুতরাং আমি যে জিনিসটা দেখতে পেলাম, অ্যাডিশনের জন্য এই প্রপার্টিটা হোল্ড করে না। অর্থাৎ আমি প্রত্যেকটা টার্মের সাথে সেম সংখ্যা গুণ করে কখনো বলতে পারবো না যে অনুপাতের মানটা একই আছে, অনুপাতের মানটা ইকুইভ্যালেন্ট আছে, কোনোদিনও বলতে পারবো না। চলো এবার নেক্সট দেখি সাবট্রাকশনের জন্য, বিয়োগের জন্য প্রপার্টিটা সেম প্রপার্টি হোল্ড করছে কিনা। দেখো ঠিক একইভাবে আর একটা অনুপাত নিই, 13:15। ঠিক আছে, 13:15 বিয়োগ করি সেম সংখ্যা। কত বিয়োগ করব? 6 বিয়োগ করে দিই। 13 থেকে 6 বিয়োগ করে দিই, আর 15 থেকেও আমি 6 বিয়োগ করে দিই। তাহলে 13 থেকে 6 বিয়োগ করলে আমরা কত পাবো? 7। আর 15 থেকে 6 বিয়োগ করলে কত পাবো? 9। 7:9। এটাকে কি আর ফার্দার ক্যালকুলেশন করা যাবে, কাটাকুটি করা যাবে? যাবে না। তাহলে 7:9 থাকছে, আবার 13 আর 15 কেও কাটাকুটি করা যাবে না। তার মানে এটাও সিম্পলিয়েস্ট ফর্মে আছে, এটাও সিম্পলিয়েস্ট ফর্মে আছে। ক্লিয়ার? দুটোই সিম্পলিয়েস্ট ফর্মে আছে। সুতরাং এই দুটো আমি কি দেখতে পাচ্ছি? দুটোই সিম্পলিয়েস্ট ফর্মে থেকে দুটো কি একই অনুপাত আমাকে দেখাচ্ছে? দেখাচ্ছে না, দুটো কমপ্লিটলি আলাদা অনুপাত। সুতরাং আমরা এখান থেকে এই ডিসিশনে আসতে পারলাম যে যে প্রপার্টিটা বলছিলাম সেটা সাবট্রাকশনের জন্য, বিয়োগের জন্য স্যাটিসফাই করছে না। তার মানে আজকে আমরা প্রথম যে প্রপার্টিটা শিখলাম যে অনুপাতের প্রত্যেকটা পদের সাথে যদি সেম সংখ্যা গুণ করি অনুপাতের মানের কোনো পরিবর্তন হয় না, যদি সেম সংখ্যা ভাগ করি অনুপাতের মানের কোনো পরিবর্তন হয় না, যদি যোগ করি তাহলে অনুপাতের মান পরিবর্তিত হয়, যদি বিয়োগ করি তাহলেও অনুপাতের মান পরিবর্তিত হয়। ক্লিয়ার? এটা ছিল আমাদের আজকের ফার্স্ট প্রপার্টি। চলে এসো সেকেন্ড প্রপার্টি। দেখো সেকেন্ড প্রপার্টি কি, এবার আমরা একটা একটা করে টার্ম জানবো। ফার্স্ট যেটা শিখবো সেটাকে বলা হচ্ছে ইনভার্স রেশিও। ঠিক আছে, ইনভার্স রেশিও বা রেসিপ্রোকাল রেশিও। ইনভার্স রেশিও বা রেসিপ্রোকাল রেশিও, ইনভার্স অথবা রেসিপ্রোকাল রেশিও। এর বাংলা কথা কি? তোমরা একদম ঘাবড়াবে না, আমি প্রত্যেকটা ইংলিশ টার্মের সাথে সাথে বাংলা টার্মও বলে দেব। যাদের ইংলিশে পড়াশোনা করতে সুবিধা হবে তারা ইংলিশ পাবে, ইংলিশ জানতে পারবে, যাদের বাংলায় পড়াশোনা করতে সুবিধা তারা বাংলা পাবে। এবং প্রত্যেকটা প্রবলেম যখন আমি ক্লাসে করাবো প্রত্যেকটা প্রবলেম বাইলিঙ্গুয়ালে থাকবে, ইংলিশ এবং বেঙ্গলি, যাতে কারোর কোনো সমস্যা না হয়। যারা যে ল্যাঙ্গুয়েজে কমফোর্টেবল সে সেই ল্যাঙ্গুয়েজে অঙ্ক করবে। ঠিক আছে, চলে এসো যেটা বলছিলাম। তাহলে ইনভার্স রেশিও বা রেসিপ্রোকাল রেশিও, বিপরীত অনুপাত বা ব্যস্ত অনুপাত। সবার আগে রেসিপ্রোকাল কি আগে সেই কথাটা আমরা শিখি, তারপরে রেশিওর গল্পে আসবো। রেসিপ্রোকালের বাংলা কথা হচ্ছে, আমরা ছোটবেলায় শিখেছিলাম অনন্যক, মনে পড়ছে কি অনন্যক বলে কোনো ওয়ার্ড শিখেছিলাম? রেসিপ্রোকালের বাংলা কথা হচ্ছে অনন্যক। অনন্যক কি? ধরো কোনো একটা ভগ্নাংশ আমি লিখলাম a/b,
একটা ভগ্নাংশ আমি লিখেছি a বাই b। এই ভগ্নাংশের কাকে লব বলা হয় আর কাকে হর বলা হয় এটা নিশ্চয়ই জানো। ওপরের যে সংখ্যাটা তাকে বলা হয় লব। লবকে ইংলিশে কি বলা হয়? নিউমারেটর। নিউমারেটর, ঠিক আছে। আর এই যে নিচের সংখ্যাটা আমি বলেছিলাম ক্লাস আমরা এমন ভাবে করবো অ্যাজ ইফ আমরা কিচ্ছু জানি না, যা শিখেছি সব ভুলে গেছি, একদম বেসিক থেকে আমরা ক্লাস শুরু করব। আমি এটা ধরে নিচ্ছি যে আমরা কিচ্ছু জানি না, সব ভুলে গেছি, পুরো ডিটেইলে তোমাদেরকে বলবো, ঠিক আছে। তো দেখো যেটা বলছিলাম যে ওপরের সংখ্যাটাকে কি বলা হয়? লব, ইংলিশে বলা হয় নিউমারেটর। নিচের সংখ্যাটাকে কি বলা হয়? নিচের সংখ্যাটাকে বলা হয় হর, ইংলিশে কি বলা হয়? ডিনোমিনেটর। ডিনোমিনেটর ইংলিশে বলা হয় নিউমারেটর, লবকে বলা হয়, আর হরকে কি বলা হয়? ডিনোমিনেটর। এইবার a বাই b এই ফ্র্যাকশনটার যদি আমি তোমাকে জিজ্ঞাসা করি যে হোয়াট ইজ দ্য রেসিপ্রোকাল নাম্বার অফ দ্য ফ্র্যাকশন a বাই b, a বাই b এর অনন্যক কোনটা হবে? সবসময় মনে রাখবে লব এবং হর এরা পরস্পর জায়গা এক্সচেঞ্জ করবে, জায়গা বিনিময় করবে, অর্থাৎ লব হরের জায়গায় চলে যাবে এবং হর লবের জায়গায় চলে আসবে। তাহলে কি হবে দেখো, তার মানে বিটা কোথায় চলে যাবে? উপরে চলে যাবে, এবং এটা কোথায় চলে আসবে? নিচে চলে আসবে। অর্থাৎ a বাই b এর অনন্যক, a বাই b এর অনন্যক বা ইংলিশে বলা হয় রেসিপ্রোকাল, ইংলিশে বলা হয় রেসিপ্রোকাল। a বাই b এর রেসিপ্রোকাল বা অনন্যক কে হয়ে যাচ্ছে? b বাই a। বুঝতে পারা গেল? এটাকে বলা হয় রেসিপ্রোকাল। সুতরাং আমরা যে কথাটা এতক্ষণ বলছিলাম, ঠিক আছে, যে কথাটা আমরা বলছিলাম যে এইবারে চলে এসো রেসিপ্রোকাল রেশিও। রেসিপ্রোকাল রেশিও বা ইনভার্স রেশিও কি? ধরো তোমাকে একটা অনুপাত আমি বলে দিয়েছি a:b, a:b, এর বিপরীত অনুপাত বা ব্যস্ত অনুপাত রেসিপ্রোকাল রেশিও, ইনভার্স রেশিও কাকে বলা হয়? খুব আরামসেই আমি বুঝতে পারছি a:b কে আমি a বাই b বলে লিখতে পারি। তো তাহলে তার ব্যস্ত অনুপাত কে হয়ে যাবে? b বাই a হবে। অর্থাৎ এই অনুপাতটাকে আমি উল্টে লিখবো, কি হয়ে যাবে? b:a। এইবার আমি তো a:b এর রেসিপ্রোকাল রেশিও বা ইনভার্স রেশিওকে b:a লিখে দিলাম। কোথা থেকে আসলো এই কনসেপ্টটা? ডিরেক্ট এটাকে উল্টে লিখে দিলাম। এখান থেকে কি কনসেপ্টটা এসেছে? আগে কনসেপ্টটা ক্লিয়ার করি যে এটা আসলো কোথা থেকে। তোমরা যখন পরীক্ষায় করবে, তোমরা ধরো তোমাকে একটা অনুপাত দিয়ে দিয়েছে 2:3, তোমাকে তার বিপরীত অনুপাত বা ব্যস্ত অনুপাত লিখতে হবে। 2:3 এর ব্যস্ত অনুপাত কি? 3:2। তুমি পরীক্ষায় ডিরেক্ট লিখে চলে আসবে। কিন্তু আমরা ক্লাসে প্রত্যেকটা যে কথা বলবো, প্রত্যেকটা প্রপার্টি বলবো, যা যা বলবো আমি সবটা কনসেপ্ট ক্লিয়ার করব। একটা জিনিস মাথায় রাখবে, পরীক্ষায় তোমার কাউকে কোনো কনসেপ্ট তোমার কি ক্লিয়ার আছে কি নেই আমার ভেঙে কিচ্ছু করার দরকার নেই, কারণ আমার ওখানে টাইম খুব লিমিটেড। আমার ওখানে প্রত্যেকটা সময় হিসেব হবে, প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমরা হিসেব করব সেকেন্ডে। কিন্তু আমার বাড়িতে যদি কনসেপ্ট ক্লিয়ার না থাকে, আমি তখন চাইলেও স্মার্ট অ্যাপ্রোচ হোক, ট্রিক হোক, আমরা করতে পারবো না। এগুলো করার জন্য আগে আমাকে কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে। কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে তাহলে আমরা যত ইচ্ছা মুখে মুখে ক্যালকুলেশন করতে পারবো, শর্ট ট্রিক অ্যাপ্লাই করতে পারবো। কনসেপ্ট ক্লিয়ার করাটা ভীষণ ইম্পর্টেন্ট। তাহলে দেখো এই a:b থেকে এর যে বিপরীত অনুপাত b:a, এটাকে যে আমি উল্টে দেবো, এই কনসেপ্টটা এসেছে কোথা থেকে? কনসেপ্টটা এসেছে দেখো, a প্রত্যেকটা টার্ম তার অনন্যক আমি লিখবো a। ধরো তোমাকে আমি যে রেশিওটা বলেছিলাম সেটা কি বলেছিলাম? a:b। এটাকে যদি ভগ্নাংশ আকারে লিখি তাহলে এটা a/1। আমরা জানি নিচে মানে হরে কিছু নেই, মানে কে আছে? এক আছে। এক তোমার সারা জীবনের সঙ্গী, যেখানে কেউ থাকে না সেখানে এক থাকে। সুতরাং b এর নিচেও কে আছে? এক আছে। সুতরাং এটা যদি আমি রেসিপ্রোকাল রেশিও বার করতে চাই, তার মানে এই টার্মগুলোকে কি করব? উল্টে দেবো। কারণ এই মাত্র আমি বলেছি অনন্যক মানে কি? লবটা হরের জায়গায় চলে যাবে, হরটা লবের জায়গায় চলে আসবে। সুতরাং এটা কি হয়ে যাবে? 1/a:1/b। ক্লিয়ার? প্রত্যেকের কাছে ক্লিয়ার? তাহলে 1/a:1/b। এইবার রেশিও, অনুপাত জেনারেলি আমরা ভগ্নাংশ বা ডেসিমেল, দশমিকে রাখি না। আমরা সবসময় এগুলো সিম্পলিয়েস্ট ফর্মে রাখি, সহজ সরল
টার্মে আমরা এগুলোকে রেখে দিই, আমরা এগুলো ভগ্নাংশ বা দশমিকে রাখি না। সুতরাং ভগ্নাংশ বা দশমিক থেকে বার করার উপায় কি? বার করার উপায় হচ্ছে এই যে হরের যে টার্মগুলোকে দেখতে পাচ্ছি সেগুলো লসাগু দিয়ে গুণ করে দাও। তাহলে এখানে হরে আমি কাকে দেখতে পাচ্ছি? ডিনোমিনেটরে আমি কাকে দেখতে পাচ্ছি? এ কে দেখতে পাচ্ছি। এখানে হরে আমি কাকে দেখতে পাচ্ছি? বি কে দেখতে পাচ্ছি। এ আর বি এর লসাগু কি হবে? লসাগুর তোমাদের আলাদা ডিটেইল ক্লাস হবে, এখন আমি শর্টে বলছি এ আর বি এর লসাগু হবে এ আর বি এর গুণফল দিয়ে গুণ করে দাও। তাহলে a ইন্টু বি, তার মানে 1/a ইন্টু এ বি ইজ টু 1/b ইন্টু এ বি। এবার কাটাকুটি করো, দেখো a আর a ক্যান্সেল হয়ে গেল, b আর b ক্যান্সেল হয়ে গেল, তাহলে কে পড়ে থাকলো? এখানে b পড়ে থাকলো, আর এখানে কে পড়ে থাকলো? a। মিললো b ইজ টু a। তার মানে কোথা থেকে এই কনসেপ্টটা এসছে বুঝতে পারা গেল? a ইজ টু b এর বিপরীত অনুপাত বা ব্যস্ত অনুপাত বা রেসিপ্রোকাল রেশিও, ইনভার্স রেশিও কে দাঁড়ালো? b ইজ টু a। এই b ইজ টু a কোথা থেকে কনসেপ্ট পেয়েছি? প্রত্যেকটা রেসিপ্রোকালি রেশিও করেছি, করে সেটাকে যখন আমি সিম্পলিয়ার ফর্মে নিয়ে গিয়েছি তখন আমরা b ইজ টু a পেয়েছি। ক্লিয়ার? বোঝা গেছে? এইবার এটা তো আমি দুটো টার্মের জন্য করলাম, আমি আজকে ক্লাসের শুরুতেই বলেছি অনুপাত কি সবসময় দুটো টার্মের জন্য হয় না, তিনটে টার্মের জন্যও হতে পারে, চারটে টার্ম থাকতে পারে, পাঁচটা থাকতে পারে, অ্যান্ড মোর দ্যান দ্যাট যতগুলো ইচ্ছে টার্ম থাকতে পারে। তাহলে চলো একটা তিনটে টার্মের জন্য করে দেখি। দেখো, যদি তিনটে টার্মের জন্য বলি, দুটো টার্মের জন্য আমি কি শিখেছিলাম? a is to b, তার ইনভার্স রেশিও বা ব্যস্ত অনুপাত কি হয়ে গেল? b is to a। এবার যদি তোমাকে আমি অনুপাতটা দিয়ে দিই a is to b is to c, তাহলে কি হবে? তার বিপরীত অনুপাত বা ব্যস্ত অনুপাতটা কি c is to b is to a হবে? যখন ওই বেলায় যখন দুটো সংখ্যার ক্ষেত্রে যখন আমরা উল্টে দিয়েছিলাম, তাহলে তিনটে সংখ্যার ক্ষেত্রেও কি এরকম ভাবে উল্টে দেওয়া হবে? চলো আমি যেভাবে ভেঙে ভেঙে করেছিলাম সেভাবেই ভেঙে ভেঙে চেক করি। তাহলে বলো এর ইনভার্স কত? এর ইনভার্স বা এর রেসিপ্রোকাল কত হয়ে যাবে? 1/a। বি এর রেসিপ্রোকাল কত হয়ে যাবে? 1/b। আর সি এর রেসিপ্রোকাল কত হয়ে যাবে? 1/c। এটাই এর রেসিপ্রোকাল রেশিও বা ইনভার্স রেশিও বা বিপরীত অনুপাত। এইবার এই বিপরীত অনুপাতটাকে আমরা এরকম ভাবে রাখবো না, আমরা ভগ্নাংশ বা ডেসিমেল দশমিক সংখ্যায় রাখি না, আমরা জেনারেলি, সবসময় নয়, জেনারেলি সাধারণত আমরা এটাকে হোল নাম্বারে, পূর্ণ সংখ্যায় কনভার্ট করে লিখি। তাহলে এটা এই যে হরগুলোর লসাগু দিয়ে গুণ করে দেবো, এ বি এবং সি এর লসাগু কত? এ ইন্টু বি ইন্টু সি, অর্থাৎ এবিসি। প্রত্যেকটাকে এবিসি দিয়ে মাল্টিপ্লাই করে দাও। 1/a ইন্টু এ বি সি, 1/b ইন্টু এ বি সি, 1/c ইন্টু এ বি সি। চলো এ এ ক্যান্সেল করলাম, বি বি ক্যান্সেল করলাম, সি সি ক্যান্সেল করলাম, অর্থাৎ কি দাঁড়ালো? বিসি ইজ টু এসি ইজ টু এবি। অর্থাৎ a is to b is to c এর রেসিপ্রোকাল রেশিও কি দাঁড়ালো? bc is to ac is to ab। কিন্তু পরীক্ষায় যদি আমার এরকম আসে, ধরো এত সহজ তো আসবে না, এটারই একটা স্ট্যান্ডার্ড ফর্ম আসবে, তখন কি আমি এতক্ষণ বসে বসে হিসাব করব? একেবারে নয়। প্রত্যেকটা কনসেপ্টের একটা করে শর্ট ট্রিক থাকে। আমি আগে প্রত্যেকটা যে যে চ্যাপ্টার করাবো আমি কনসেপ্ট বোঝাবো, তারপরে সেই সাথে তার শর্ট ট্রিক বা স্মার্ট অ্যাপ্রোচ শেখাবো। কারণ কনসেপ্ট ক্লিয়ার করাটা, তোমাদেরকে কনসেপ্ট ক্লিয়ার করানোটা আমার দায়িত্ব, যতটা শর্ট ট্রিকটাও শেখানো আমারই দায়িত্ব। কারণ এইভাবে পরীক্ষায় যদি তোমরা সলিউশন গুলো করো, সলভ করো, তাহলে আর এই জীবনে চাকরি পেতে হবে না, প্রত্যেকটা শর্ট অ্যাপ্রোচে করতে হবে। কিন্তু শুধুও শর্ট অ্যাপ্রোচ শেখাবো না, কেন? কারণ শুধু শর্ট অ্যাপ্রোচ শেখালে আমার কনসেপ্ট কোনোদিনও ক্লিয়ার হবে না। কনসেপ্ট ক্লিয়ার না হলে আমার সেই অঙ্কের চ্যাপ্টারটা বা সেই পার্টটা করাটা বৃথা। ক্লিয়ার? তাহলে চলো a is to b is to c এর ইনভার্স রেশিও আমি শর্টে এক লাইনে এত ক্যালকুলেশন ছাড়া কি করে বার করব? দেখো, ইনভার্স রেশিও যখনই বার করব প্রথমে এর ইনভার্সটা লিখতে হবে। কে লিখবে? এ কে হাত দিয়ে ঢেকে দাও, ভুলে যাও এ আছে। তাহলে এ ছাড়া বাকি কে কে পড়ে রয়েছে? বি এবং সি, গুণ করো, বসিয়ে দাও বিসি ইজ টু। চলে আসো নেক্সট, বি এর জায়গায় বসাবো। বি এর জায়গায় কাকে বসাবো? যাকে বসাবো তাকে ভুলে যাব, অর্থাৎ বি কে ভুলে যাও। পরে কে থাকলো? এ এবং সি, গুণ করো, বসিয়ে দাও। নেক্সট সি এর জায়গায় কাকে বসাবো? সি কে ভুলে যাও, এ আর বি কে গুণ করো, ইন্টু এ বি, বসিয়ে দাও। দেখো তো এই দুটো আনসার সেম এসেছে না আলাদা এসেছে? বিসি ইজ টু এসি ইজ টু এবি, বিসি ইজ টু এসি ইজ টু এবি। দিস ইজ দ্য শর্ট ট্রিক। তোমাকে যদি আমি এক্ষুনি একটা সংখ্যা দিই, ধরো বললাম 3:4:5, তোমরা আমাকে এটার
বিপরীত রেশিও, ব্যস্ত অনুপাত। ঠিক আছে, ব্যস্ত অনুপাতটা বলো। তুমি এইভাবে ভেঙে ভেঙে করার কোনো প্রয়োজন নেই, এটা আমি কনসেপচুয়ালি শিখিয়েছি, কোনো প্রয়োজন নেই। এটার বিপরীত অনুপাত আমরা নিমেষের মধ্যে উত্তর দিতে পারবো। কি করে? তাহলে প্রথমে 3-এর জায়গায় কাকে বসাবো? 3কে ভুলে যাও, বাকি সংখ্যা দুটো গুণ করো, কত হয়ে যাবে? 4-5 20। নেক্সট 4-এর জায়গায় কাকে বসাবো? 4কে ভুলে যাও, কে কে থাকবে? 3-5 15। 3-5 15। নেক্সট, আচ্ছা এবার 5-এর জায়গায় কাকে বসাবো? 5কে ভুলে যাও, 3 ছাড়া 12। বুঝতে পারা গেল? সুতরাং 3:4:5 এর ব্যস্ত অনুপাত আমি নিমেষের মধ্যে এক লাইনের মধ্যে পেয়ে গেলাম 20:15:12 20:15:12। বুঝতে পারা গেল? দিস ইজ ইনভার্স রেশিও বা রেসিপ্রোকাল রেশিও, বিপরীত অনুপাত বা ব্যস্ত অনুপাত। ক্লিয়ার? তাহলে বিপরীত অনুপাত, ব্যস্ত অনুপাত ক্লিয়ার। আমরা যে কটা প্রপার্টি করেছি এখনো, প্রথমে প্রপার্টি করলাম কি, যে যদি আমরা অনুপাতের প্রত্যেকটা টার্মকে সেম সংখ্যা দিয়ে গুণ করি তাহলে অনুপাতের মানের কোনো পরিবর্তন হয় না। দ্বিতীয় প্রপার্টি কি করলাম? সেম সংখ্যা দিয়ে যদি ভাগ করি মানের কোনো পরিবর্তন হয় না। থার্ড প্রপার্টি কি করলাম? প্রত্যেকটা টার্মের সাথে যদি আমি সেম সংখ্যা যোগ করি তাহলে মানের পরিবর্তন হয়, এবং বিয়োগের ক্ষেত্রেও সেম প্রপার্টি হোল্ড করে, মানের পরিবর্তন হয়। এইবার আমরা যেটা শিখলাম ইনভার্স বা রেসিপ্রোকাল রেশিও, বিপরীত বা ব্যস্ত অনুপাত। তাহলে প্রত্যেকটা বোঝা গেছে যে যদি আমাকে 3টে টার্ম দেয় আমরা কি করে বার করব? আমরা অবভিয়াসলি এইভাবে বার করব না, এইভাবে আমরা কনসেপ্ট ক্লিয়ার করেছি। আমরা করার সময় কি করব? এই যে এইমাত্র যে তোমাদের স্মার্ট অ্যাপ্রোচটা শেখালাম, স্মার্ট টেকনিকটা শেখালাম, আমরা কিন্তু পরীক্ষাতে এই স্মার্ট টেকনিকটাই অ্যাপ্লাই করব। ঠিক আছে? কারণ আমাদের প্রত্যেকটা অঙ্ক পড়ে, পুরো প্রশ্নটা পড়ে সলভ করে এসে আনসারে ক্লিক করতে আমাদের সময় হিসেব হবে সেকেন্ডে, ঘন্টা নয়, মিনিট নয়, সময় হিসাব হবে সেকেন্ডে। সুতরাং সেই কারণের জন্য আমাদের হাতে এত সময় থাকবে না। এবার আমরা যেটা শিখবো সেটা হচ্ছে নেক্সট প্রপার্টি, ডুপ্লিকেট রেশিও, সাব ডুপ্লিকেট রেশিও, ট্রিপ্লিকেট রেশিও, সাব ট্রিপ্লিকেট রেশিও। চলো নেক্সট প্রপার্টিতে যাই। দেখো নেক্সট প্রপার্টি, হেডিং করো ডুপ্লিকেট রেশিও। ডুপ্লিকেট রেশিও, এটার বাংলা কথা হচ্ছে দ্বিগুণ অনুপাত বা দ্বিগুণানুপাত। ডুপ্লিকেট মানে দ্বিগুণ। এইবার দ্বিগুণ বলতেই আমাদের মাথায় সবার প্রথমে কোন কথাটা আসবে? 2 দিয়ে গুণ করা, অবভিয়াসলি। এইবার দেখো আজকে আমি ক্লাসের শুরুতে তোমাকে কি বলেছি? তোমাকে আমি যে কোনো একটা র্যান্ডম রেশিও দিয়ে দিচ্ছি x:y, অর্থাৎ এটাকে যদি 2 দিয়ে গুণ করি, x কে 2 দিয়ে গুণ করলে কত পাবো? 2x, y কে 2 দিয়ে গুণ করলে কত পাবো? 2y। এবার তোমরা আমাকে একটা কথা বলো, x:y আর 2x:2y এই দুটো রেশিওর মধ্যে কোনো পার্থক্য আছে কি? আদতেও কোনো পার্থক্য আছে? কারণ আজকের ক্লাসের শুরুতে আমি তোমাদেরকে শিখিয়েছি যদি সেম সংখ্যা দিয়ে প্রত্যেকটা টার্মকে আমি মাল্টিপ্লাই করি তাহলে আমার আলটিমেটলি রেশিওর কিছু ম্যাটার করে? রেশিওর মানের কোনো পরিবর্তন হয়? হয় না। অর্থাৎ সবার আগে আমাকে এটা খেয়াল রাখতে হবে যে দ্বিগুণ অনুপাত মানে 2 দিয়ে গুণ করা নয়। ঠিক আছে? এটা আগে মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে। দ্বিগুণ মানে এখানে বোঝানো হয় স্কোয়ার, 2 বার গুণ করা। x:y, এটার দ্বিগুণানুপাত মানে প্রত্যেকটা টার্মের যে স্কোয়ার তার অনুপাত বার করা। তাহলে x এর যে স্কোয়ার, বর্গ, স্কোয়ারের বাংলা কথা হচ্ছে বর্গ, স্কোয়ার x এর যে স্কোয়ার তার মানে সেটা কত পাবো? x স্কোয়ার, আর y এর যে স্কোয়ার তাকে কত পাবো? y স্কোয়ার। তার মানে x স্কোয়ার ইজ টু y স্কোয়ার, অর্থাৎ x:y এর ডুপ্লিকেট রেশিও কি হয়ে যাবে? x স্কোয়ার ইজ টু y স্কোয়ার। এবার তোমাদেরকে আমি একটা সংখ্যা দিয়ে বোঝাই। ধরো তোমাকে আমি একটা সংখ্যা বলে দিয়েছি, কি বলে দিয়েছি? 3:5, একটা সংখ্যার অনুপাত বলেছি 3:5। তাহলে এর দ্বিগুণ অনুপাত অর্থাৎ ডুপ্লিকেট রেশিও কত পাবো? আগে বলো 3 এর স্কোয়ার কত হয়ে যাবে? 9, 9 হয়ে যাবে, আর 5 এর স্কোয়ার কত হয়ে যাবে? 25, অর্থাৎ 3:5 এর ডুপ্লিকেট রেশিও কি হয়ে যাবে? 9:25। আর একটা ভীষণ ইম্পর্টেন্ট কথা যেটা তোমাদেরকে বলার আছে, যে অঙ্ক যদি ফাস্ট করতে হয়, ক্যালকুলেশন যদি ফাস্ট করতে হয়, আমাদের কিন্তু বেশ কিছু স্কোয়ার ভ্যালু, বেশ কিছু কিউব ভ্যালু মুখস্থ করতেই হবে, এটা ছাড়া কোনো উপায় নেই। হ্যাঁ, তুমি অবভিয়াসলি খাতার পাশে রাফে ক্যালকুলেশন করে আমরা বার করতেই পারি, তুমি বার করতেই পারো, কিন্তু চাকরি যদি পেতে হয়, বাড়িতে যদি অ্যাপয়েন্টমেন্ট লেটার আনতে হয়, তাহলে এই ক্যালকুলেশন আমাদেরকে ফাস্ট করতেই হবে। এবং এই যত স্কোয়ার ভ্যালু, কিউব ভ্যালু তোমার মুখস্থ থাকবে,
তোমার অঙ্ক তোমার কাছে তত ইজি হয়ে যাবে, তুমি তত ফাস্ট ক্যালকুলেশন করতে পারবে। সেই জন্য যেটা তোমাদের প্রথম বাড়ির কাজ, প্রথম একদম সবার প্রাইমারি যেটা কাজ থাকবে, ইনিশিয়াল যেটা হোমওয়ার্ক থাকবে, সেটা হচ্ছে মোটামুটি 40 থেকে 50 অব্দি স্কোয়ার ভ্যালু মুখস্থ করে ফেলা, 30 অব্দি কিউব ভ্যালু মুখস্থ করা। এটা ছাড়া আমাদের হাতে কিন্তু রাস্তা নেই। তুমি বসে বসে খাতায় ক্যালকুলেশন করতে পারো, কিন্তু সেই সময় আমাদের হাতে কিন্তু পরীক্ষা হলে থাকবে না। তাই এই ব্যাপারে কিন্তু সবাইকে সতর্ক থাকতে হবে। চলো নেক্সট যেটা বলছিলাম, নেক্সট ডুপ্লিকেট রেশিও গেল। এরপরে যদি আমি ডুপ্লিকেট রেশিওর এবার যদি নেক্সট ডুপ্লিকেট রেশিও গেল, এরপরে ধরো আমি যদি বলি সাব ডুপ্লিকেট রেশিও, ডুপ্লিকেট রেশিও, সাব ডুপ্লিকেট রেশিও। তাহলে ডুপ্লিকেট রেশিও আর সাব ডুপ্লিকেট রেশিওর কোথায় মিল কোথায় পার্থক্য? পার্থক্য এটাই, ডুপ্লিকেট রেশিওর ক্ষেত্রে আমরা কি করেছি, যে নর্মাল যে অনুপাতটা, ধরো তোমাকে 3:5 বলেছি, অনুপাতের প্রত্যেকটা টার্মের আমরা স্কোয়ার টার্মের অনুপাত বার করেছি, করলাম কিনা? যদি তোমাকে অনুপাতটা আমি বলি a:b, তাহলে তার ডুপ্লিকেট রেশিও কি হয়ে যাবে, a স্কোয়ার ইস টু বি স্কোয়ার। যদি অনুপাতটা বলি x:y, তাহলে তার ডুপ্লিকেট রেশিও কি হয়ে যাবে, x স্কোয়ার ইস টু y স্কোয়ার। যদি তোমাকে আমি নর্মাল রেশিওটা বলি 5:6, তাহলে তার ডুপ্লিকেট রেশিও কত হয়ে যাবে, 25:36। একদম প্রত্যেকটা টার্মের যে স্কোয়ার টার্ম তার অনুপাত হয়ে যাবে ডুপ্লিকেট রেশিও। এবার সাব ডুপ্লিকেট রেশিও কি হবে, ঠিক এর উল্টোটা। অর্থাৎ ডুপ্লিকেট রেশিওর ক্ষেত্রে আমরা প্রত্যেকটা টার্মকে কি করছি, স্কোয়ার করছি, অর্থাৎ পূর্ণবর্গে রূপান্তরিত করছি। আর সাব ডুপ্লিকেটের ক্ষেত্রে কি করব, ঠিক আমরা কি করব, বর্গমূল করব, স্কোয়ার রুট করব। অর্থাৎ সাব ডুপ্লিকেট রেশিওর ক্ষেত্রে যদি আমি তোমাকে একটা রেশিও বলে দিই x স্কোয়ার ইস টু y স্কোয়ার, তাহলে এর সাব ডুপ্লিকেট রেশিও কি হয়ে যাবে, x স্কোয়ার কে তুমি স্কোয়ার রুট করো, কাকে পাবে, x কে পাবে। y স্কোয়ার কে তুমি স্কোয়ার রুট করো, কাকে পাবে, y কে পাবে। অর্থাৎ x ইস টু y এটাকে পাবো। বুঝতে পারা গেল, দিস ইজ সাব ডুপ্লিকেট রেশিও। অর্থাৎ তোমাকে যদি আমি একটা সংখ্যা বলে দিই 121 ইস টু 169, 121 ইস টু 169, 121 কার স্কোয়ার, 11 স্কোয়ার। অর্থাৎ 121 এর স্কোয়ার রুট কত হয়ে যাবে, 11। আর 169 কার স্কোয়ার, 13 স্কোয়ার, 13 স্কোয়ার। 169 এর স্কোয়ার রুট কত হয়ে যাবে, 13। সুতরাং 121 ইস টু 169 এর সাব ডুপ্লিকেট রেশিও কত হয়ে যাবে, 11 ইস টু 13, 11 ইস টু 13। ক্লিয়ার প্রত্যেকের কাছে? চলো এবার চলে আসে ট্রিপ্লিকেট রেশিও। হোয়াট ইজ ট্রিপ্লিকেট রেশিও? দেখো ট্রিপ্লিকেট রেশিও, ডুপ্লিকেট রেশিওর বেলায় আমরা কি করেছিলাম, স্কোয়ার করেছিলাম। ট্রিপ্লিকেট রেশিওর বেলায় কি করব, নাম শুনেই বুঝতে পারা গেছে, কি করব, একদম ঠিক, কিউব করব। তাহলে দেখো a ইস টু b এর ট্রিপ্লিকেট রেশিও কি হবে, এর কিউব কি হয়ে যাবে, a কিউব, b এর কিউব কি হয়ে যাবে, b কিউব। অর্থাৎ ট্রিপ্লিকেট রেশিও কি হয়ে গেল, a কিউব ইস টু b কিউব। তার মানে যে কোনো র্যান্ডম তোমাকে যদি আমি একটা সংখ্যা দিই 4 ইস টু 5, ঠিক আছে, তার মানে 4 এর কিউব কত, 4 ইন্টু 4 ইন্টু 4। স্কোয়ার মানে কোন সংখ্যাকে দুবার গুণ করা, কিউব মানে 3 বার গুণ করা। 4 ইন্টু 4 ইন্টু 4 কত হয়ে যাবে, 64। আর 5 এর কিউব কত হয়ে যাবে, 125। তার মানে 4 ইস টু 5 এর ট্রিপ্লিকেট রেশিও কত হয়ে যাবে, 64 ইস টু 125। বুঝতে পারা গেল? এইবার এর সামনে যদি আমি সাব ওয়ার্ডটা জুড়ে দিই, সাব ট্রিপ্লিকেট রেশিও, তাহলে কি করব, ঠিক এর উল্টো কাজটা। অর্থাৎ যদি তোমাকে আমি রেশিওটা বলে দিই 64 ইস টু 125, তাহলে 64 এর ঘনমূল নির্ণয় করব। 64 এর ঘনমূল কত হবে, 4। 125 এর ঘনমূল নির্ণয় করব, কত হয়ে যাবে, 5। বুঝতে পারা গেল? বা তোমাকে ধরো আমি একটা রেশিও দিলাম 1000 ইস টু 729, ঠিক আছে, তাহলে 1000 কার ঘন সংখ্যা, 10 এর ঘন সংখ্যা, তাহলে তার ঘনমূল কত হয়ে যাবে, 10। আর 729 কার ঘন সংখ্যা, পূর্ণ ঘন সংখ্যা, 9, ঠিক আছে, তার মানে এটা কত হয়ে যাবে, 9। এর সাব ট্রিপ্লিকেট রেশিও 1000 ইস টু 729, এর সাব ট্রিপ্লিকেট রেশিও কত হয়ে যাবে, 10 ইস টু 9। বুঝতে পারা গেল প্রত্যেকের কাছে? ক্লিয়ার? তাহলে ডুপ্লিকেট রেশিও, সাব ডুপ্লিকেট রেশিও, ট্রিপ্লিকেট রেশিও, সাব ট্রিপ্লিকেট রেশিও অবধি আমাদের ক্লিয়ার। নেক্সট চলে আসো আরেকটা স্পেশাল প্রপার্টি। এবার দেখা গেল তোমাকে পরপর কতগুলো অনুপাত দিয়ে দেওয়া হলো। কি কি অনুপাত দেওয়া হলো, বলা হলো a ইস টু b
equal to C is to D equals to E is to F, E is to F, ঠিক আছে। এইবার এখানে একটা স্পেশাল প্রপার্টি মনে রাখবে, এরকম পরপর কতগুলো অনুপাত তোমাকে দিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ এটাকে আমি ফ্র্যাকশনালি কি লিখতে পারি, A by B equals to C by D equals to E by F, পারি কিনা লিখতে? এই অনুপাতের ইকুইভ্যালেন্ট একটা অনুপাত কি হবে জানো? এই যে সমস্ত লবগুলোকে যদি আমি যোগ করি, অর্থাৎ A প্লাস C প্লাস E, আর এই সমস্ত হর কে আছে B প্লাস D প্লাস F, ঠিক আছে। এই লবগুলো যোগ করে এবং হরগুলো যোগ করে যে অনুপাত পাচ্ছি সেই অনুপাতটা এই প্রত্যেকটা অনুপাতের ইকুইভ্যালেন্ট হবে। এখানে আমি 3টে রেশিও দিয়েছি, চাইলে আরো যতগুলো ইচ্ছা রেশিও দেওয়া যায়, যতগুলো ইচ্ছা রেশিও, এই প্রত্যেকটা রেশিও যদি ইকুয়াল হয় তাহলে এদের লব, মানে যদি ফ্র্যাকশনালি লিখি তাহলে লব পাবো, আর যদি আমি এরকম পরপর পাঠিয়ে লিখি তাহলে আমরা কি পাবো? যদি পরপর পাঠিয়ে লিখি তাহলে প্রথম টার্মগুলোর যোগফল আর দ্বিতীয় টার্মগুলোর যোগফল, এই দুটোর যদি অনুপাত বার করি তাহলে সেই অনুপাতটা আমার প্রত্যেকটা টার্মের অনুপাতের সাথে ইকুয়াল হবে, ইকুইভ্যালেন্ট হবে। বুঝতে পারা গেল? এই প্রপার্টিটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। শুধু এইটুকুনি নয়, এরপরে আমার আরো বেশ অনেকটা প্রপার্টি বলার আছে, অনেক কিছু প্রপার্টি বলার আছে, কিন্তু এবার একটু হোল্ড করে যাইনি, কারণ এবারে আমরা এক এক করে অঙ্ক করব, একটা করে অঙ্ক করব, আর আমার এক্সট্রা যা আপাতত বেসিক যেটুকুনি বলার ছিল বলেছি, এরপরে নেক্সট আমরা কয়েকটা অঙ্ক করব, অঙ্ক করতে করতে আর আমার যা যা প্রপার্টি বলার আছে বলবো, ঠিক আছে। এবার কোন অঙ্কগুলো করব ভালো করে দেখো। যে অঙ্কগুলো আমরা করব সেটা হচ্ছে একদম আজকের ক্লাস যেটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে একদম বেসিক কনসেপ্টের উপর অঙ্ক। প্রথমে আমি তোমাদের বলেছি তোমাদের যেভাবে অঙ্কটা করানো হবে সেটার মধ্যে থাকবে একদম সবার প্রথমে বেসিক অঙ্ক, এটা শুধু রেশিওর চ্যাপ্টার বলে না, যে কোনো চ্যাপ্টারে। তারপরে আস্তে আস্তে আসবে হচ্ছে স্ট্যান্ডার্ড এবং মডারেট অঙ্ক, এবং ফাইনালি তোমরা পাবে অ্যাডভান্সড কিছু অঙ্ক। এইবার বেসিক যে অঙ্কগুলো তার মধ্যে বেশ কিছু অঙ্ক তৈরি করে দেওয়া, আর মোস্টলি বেশিরভাগ অঙ্ক তোমরা পাবে PYQ থেকে। PYQ মানে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন। বিগত 3-4 বছরের পরীক্ষায়, বিভিন্ন পরীক্ষায়, রেলের পরীক্ষা বলো, ব্যাংকের পরীক্ষা বলো, এসএসসি বলতে স্টাফ সিলেকশন কমিশনের পরীক্ষা বলো, যা যা পরীক্ষা আমাদের কম্বাইন্ড লেভেলে হয়, এই সমস্ত পরীক্ষাতে টায়ার 1 হোক বা টায়ার 2 হোক, CBT 1 হোক বা CBT 2 হোক, এই পরীক্ষাগুলোতে যে প্রশ্নগুলো এসেছে আমরা সেখান থেকে পিক করে এনে এখানে সেইভাবে সাজানো হয়েছে, ঠিক আছে। চলো এবার আমরা একটা করে অঙ্ক শুরু করি। চলে এসো প্রথম অঙ্কটা, কি বলেছে দেখো। প্রথম অঙ্কটা বলেছে নিচের কোন অনুপাতটি সবচেয়ে ছোট। এখানে আমরা 4টে অনুপাত দেখতে পাচ্ছি, এই 4টে অনুপাতকে বলা হয়েছে কোন অনুপাতটা ছোট। চলো এক এক করে। প্রথম অনুপাতটা কত পাচ্ছি? প্রথম অনুপাতটা দেখো 3:4, ঠিক আছে, বা 3/4। দ্বিতীয় অনুপাতটা কত? 1:2। তৃতীয় অনুপাতটা কত? 2:5। আর চতুর্থ অনুপাতটা কত? 1:3। আমি এটা দুরকম ভাবে তোমাদেরকে শেখাবো। দুরকমটা কি? প্রথমটা দেখো, যে হরগুলো আছে প্রত্যেকটা ভগ্নাংশ আলাদা আলাদা, এটাকে আমাকে ইকুইভ্যালেন্ট করে বুঝতে হবে কে বড় কে ছোট। সবার আগে কি করব, এই যে হরগুলো আছে হরগুলোর লসাগু বার করো, লসাগু দিয়ে প্রত্যেকটা ভগ্নাংশকে গুণ করে দাও। তাহলে এখানে 4 রয়েছে, 2 রয়েছে, 5 রয়েছে, 3 আছে। আমি একদম বেসিক পদ্ধতিতে লসাগু কি করে বার করতে হয় তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি। তোমাদেরকে যেরকমটা আগেও বলেছি, লসাগু গসাগুর কিন্তু আলাদা স্পেশাল ক্লাস আমি নেব। আপাতত আমি বেসিক ওয়েতে শেখাচ্ছি। 4, 2, 5 এবং 3। দেখো এটা 2 দিয়ে যদি যায়, 2 দুগুণে 4, 2 অক্ষে 2, 5 আর 3 যাবে না। এরপরে যে কটা সংখ্যা পেয়েছি এর মধ্যে আর কোনো কমন সংখ্যা নেই যেটা দিয়ে ভাগ যাবে। ব্যাস, যে কটা পড়ে থাকলে সবাইকে গুণ করে ফেলো। 2 দুগুণে 4, 4 5 20, 3 20 60। অর্থাৎ লসাগু আমি কত পেয়ে গেলাম? 60, অর্থাৎ 60। তাহলে প্রত্যেকটা সংখ্যাকে আমি কত দিয়ে গুণ করব? 60 দিয়ে গুণ করে দেব। গুণ করে দাও 60 দিয়ে, ঠিক আছে। চলো তাহলে এটা 4 দিয়ে যদি 60 কে গুণ করি, 4 15 60,
2 দিয়ে 60 কে গুণ করলে হচ্ছে 30 দুগুণে 60, 5 12 60 আর 3 20 60। তাহলে দেখো প্রথম সংখ্যাটা কত পেলাম 3 15 45, দ্বিতীয়টা কত পেলাম 30 ইন্টু 1 30, তৃতীয়টা কত পেলাম 12 ইন্টু 2 24 আর চতুর্থটা কত পেলাম 20 ইন্টু 1 20। বলো এই যে চারটে সংখ্যা পেলাম 45 45 30 24 20, এই চারটের মধ্যে সব থেকে ছোট আমরা কাকে দেখতে পাচ্ছি 20, তার মানে 1:3 is the smallest ratio বা smallest number, 1:3 is the smallest যেটা চেয়েছিল। আমি বলেছিলাম এই অঙ্কটা তোমাদেরকে আমি আরেকটা মেথডে দেখাবো। আরেকটা মেথডে কি করে দেখাবো, দেখো ফ্র্যাকশন গুলো আমরা লিখছি 3 এর 4, 1 এর 2, 2 এর 5, 1 এর 3, এবং আমি তোমাদেরকে বলেছিলাম এখানে এই যে লসাগু দিয়ে গুণ করেছি প্রত্যেকটা অনুপাতকে আমি সেম সংখ্যা দিয়ে গুণ করেছি, তো আলটিমেটলি আমার কোনো সমস্যা হবে না, এক্ষেত্রে আমি সেম সংখ্যা দিয়ে গুণ করব। দেখো আমি সংখ্যাগুলো এমন দেখতে পাচ্ছি 4 2 5 3, আমি যদি এটাকে পার্সেন্টেজে নিয়ে যাই আমার তাতে করেও আনসারটা বেরোবে। পার্সেন্টেজে নিয়ে গেলে কত দিয়ে গুণ করতে হয়, পার্সেন্ট মানে কি শতাংশ, শতাংশ মানে শতক 100, তাহলে প্রত্যেকটাকে 100 দিয়ে গুণ করে দিই, এটাকে 100 দিয়ে গুণ করি, এটাকে 100 দিয়ে গুণ করি, এটাকে 100 দিয়ে গুণ করি এবং এটাকেও 100 দিয়ে গুণ করি। এটাকে 100 দিয়ে গুণ করলে 4 25 100, 2 দিয়ে কাটাকুটি করো 50, 5 দিয়ে কাটো 20, আর এটা 3 দিয়ে যাবে না, তার মানে এটা 3 25 75, এটা কত দাঁড়ালো 50, এটা 20 ইন্টু 2 40, আর এটা 100/3 মানে 33 পূর্ণ 1 এর 3। এবার এই চারটের মধ্যে দেখো কোনটা ছোট দেখতে পাচ্ছ, 75 50 40 33 পূর্ণ 1 এর 3, কোনটা সব থেকে ছোট, অবভিয়াসলি 33 পূর্ণ 1 এর 3, সুতরাং 1:3 will be the answer। ক্লিয়ার প্রত্যেকের কাছে? চলে এসো পরেরটায়। দেখো পরেরটা কি বলেছে, পরেরটা বলেছে যে if a is to b equal to 2 is to 3 b is to c equal to 6 is to 8 then find a is to b is to c। একটা সুন্দর টাইপ, এই টাইপগুলো আমি অনেক রকম ভাবে করাবো একটা একটা করে, এই অঙ্কটা একটু আমার হোল্ডে থাক, ঠিক আছে? এই অঙ্কটা করার আগে আমরা একটা এমনি প্রবলেম শিখে নিই। ধরো তোমাকে আমি একটা অনুপাত বলে দিয়েছি a is to b, a is to বলে দিয়েছি 1 is to 2, নেক্সট আমি তোমাকে বলে দিয়েছি b is to c, b is to c আমি তোমাকে বলে দিয়েছি 2 is to 3। এবার তোমার কাছে আমি জানতে চেয়েছি what is the value of a is to b is to c, এটা তোমাদের কাছে আমি জানতে চেয়েছি। তাহলে এখান থেকে দেখো দুটো আলাদা আলাদা অনুপাত, এর সাথে সি এর কিন্তু কোনো সম্পর্ক নেই, ভায়া একজনের থ্রুতে আমি এসে পৌঁছচ্ছি, কার ভায়া এসে পৌঁছচ্ছি, বি এর ভায়া এসে পৌঁছচ্ছি, ঠিক আছে? সুতরাং দেখো তোমার এ থেকে সি অবধি তোমার কাছে অনুপাত জানতে চেয়েছে, এ থেকে সি অবধি আসতে হবে, এই বাড়ির ছেলেটা এই বাড়ির মেয়ের কাছে আসবে, সুতরাং এদের দুজনের যে কমন ফ্রেন্ড কে বি, খুব ভালো লেগেছে গিয়ে বলতে হবে, তো প্রথমেই বলতে গেলে একটা চড়থাপ্পড় খেয়ে যাওয়ার একটা মানে প্রবাবিলিটি থাকে, সম্ভাবনা থাকে, ভাই অত রিস্ক নেওয়ার দরকার নেই, সেই কারণের জন্য আমি গোলাপ ফুল আর চকলেট নিয়ে গেলাম, কার থ্রুতে নিয়ে গেলাম, এই মিডিল যে বান্ধবী তার থ্রুতে নিয়ে গেলাম, ঠিক আছে? আগে বান্ধবীকে পটাতে হবে, আগে বান্ধবীকে পটিয়ে তারপরে আমি ওই বাড়ির মেয়ের কাছে পৌঁছবো, আমি পৌঁছবো না, তোমাদের কথা বলছি। তো এবার দেখো a is to b এবং b is to c কি বলেছে, তাহলে আগে আমাকে দেখতে হবে এই যে দুজনের মধ্যে যে কমন আছে তার ভ্যালু সেম নাকি ডিফারেন্ট, যদি সেম থাকে তাহলে তো হয়ে গেল আমার ব্যাপারটা, সে রেডি হয়ে গেছে, সে পটে গেছে, মিডিল ম্যান পটে গেছে, বান্ধবীকে করিয়ে ফেলেছে, এবার আমার ব্যাপারটা খুব ইজি হয়ে যাবে। কিন্তু যদি দেখি যে সেম নয়, তার মানে তখন আমাকে এফর্ট দিতে হবে, আগে বন্ধুকে রাজি করাতে হবে। তাহলে কি করব, আগে মিডিলে যে আছে তাকে কি করব, ইকুয়াল করব, দেন আমি এগোবো। এখানে দেখো তো বি এর ভ্যালু কত আছে 2, এখানে বি এর ভ্যালু কত আছে 2, মানে বান্ধবী রাজি, বান্ধবী রাজি মানে এবার তুমি এগোতে শুরু করো। a is to b is to c, এর ভ্যালু কত 1, b এর ভ্যালু কত 2 আর c এর ভ্যালু কত 3। কিন্তু এরকম তো হতেই পারতো বান্ধবী রাজি ছিল না, অর্থাৎ b এর ভ্যালু আলাদা ছিল, তাহলে কি হতো, ধরো এই দুইটাকে আমি একটু সংখ্যাটাকে চেঞ্জ করে দিই, ঠিক আছে? এটাকে আমি 5 করে দিলাম, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে কি হতো যদি এটাকে আমি 5 করে দিই। এইবার দেখো এখানে বি এর ভ্যালু কত পাচ্ছে 2, এখানে বি এর ভ্যালু কত পাচ্ছে 5, তার মানে তোমাকে ইকুয়াল করতে হবে। কি করে ইকুয়াল করব, দেখো 2 কে 5 দিয়ে গুণ করি 10 পেয়ে যাবো, আর 5 কে 2 দিয়ে গুণ করি 10 পেয়ে যাবো,
ব্যাস, এবার 2 কে কি আমি একা একা 5 দিয়ে গুণ করতে পারবো? তাহলে তো অনুপাতের মান চেঞ্জ হয়ে যাবে। তাহলে আমরা কি করব, যখন আমি আজকের ক্লাসের ফার্স্ট প্রপার্টি কি পড়িয়েছি, অনুপাতের প্রত্যেকটা টার্মকে আমরা সেম নাম্বার দিয়ে মাল্টিপ্লাই যদি করি, অনুপাতের মানের কোনো পরিবর্তন হয় না একদম। তাহলে আমি 2 কে যখন 5 দিয়ে গুণ করব, আমাকে তো এই যে বেচারা 1 বসে আছে একেও তো 5 দিয়ে গুণ করতে হবে, নয়তো তো অনুপাতের মান চেঞ্জ হয়ে যাবে। চলে এসো 5, এই 5 কে 10 করার জন্য যখন আমি 2 দিয়ে গুণ করব, 3 কেও আমাকে 2 দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ এটা 5:10 আর এটা কত দাঁড়ালো 10:6। এবার দেখো মিডিলের বান্ধবী পড়ে গেছে, অর্থাৎ সেম হয়ে গেছে। এইবার আমাকে a:b:c চেয়েছে, এর ভ্যালু 5, b এর ভ্যালু 10 আর c এর ভ্যালু 6। বুঝতে পারা গেল? এটা করার আমি আর একটা টেকনিক শেখাবো। তাহলে প্রথম টেকনিক কি, বান্ধবীকে পটাও। বান্ধবীকে পটালাম কিভাবে, আমি তার ভ্যালু গুলোকে ইকুয়াল করলাম, ইকুয়াল করে নিয়ে আসলাম। এটা করার আরেকটা টেকনিক। আরেকটা টেকনিক কি, এ বি, বি এর নিচে বি কে বসাও, এ পাশে সি কে বসাও। ছোটবেলায় দ মেথড আমরা করেছিলাম তো বটেই, হয়তো ভুলে গিয়েছি। দ মেথড, এটা হচ্ছে সেই দ মেথড, ঠিক আছে। অর্থাৎ a:b কত হয়ে গেল 1:2 আর b:c হয়ে গেল 5:3। ব্যাস, বসিয়ে দাও টেবিল করে, আরো সময় বেঁচে যাবে। দেখো এখানে আমি একটা ঘর ফাঁকা পাচ্ছি, এখানে একটা ঘর ফাঁকা পাচ্ছি, এই ফাঁকা ঘরে বসাতে হবে। ফাঁকা ঘরে কাকে বসাবো, তোমার ইমিডিয়েট নেইবার যে আছে, একদম পাশাপাশি প্রতিবেশী যে আছে তাকে বসাবো। তোমার বাড়িতে একটা বিপদ হয়েছে, মাঝরাত্রিরে এমার্জেন্সি হয়েছে, আগুন লেগে গেছে, জল আনতে হবে। এইবার জল আনার জন্য তুমি অবভিয়াসলি পাশের বাড়িকেই প্রেফার করবে। তুমি দূরের থেকে জল আনতে গেলে তোমার যে সময়টা লাগবে তার থেকে তো বেটার পাশের বাড়ি থেকে নেওয়া। সবসময় হেল্প আমরা নেইবারের থেকেই নেবো। তাহলে ইমিডিয়েটলি এর নেইবার কে, বাদিকে কে আছে, 2 আছে, এখানে 2 কে বসিয়ে দেবো। এর ইমিডিয়েট নেইবার কে 5 বসিয়ে দেবো। ব্যাস, এবার প্রত্যেকটা সংখ্যা গুণ করে দাও। 5 × 1 5, 5 × 2 10 আর 3 × 2 6। 5:10:6। দেখো তো আনসার দুটো সেম আসলো না আসলো না? আসলো। সুতরাং আমি দু রকম ভাবে করতে পারি, একটা তো হচ্ছে প্রথমটা বান্ধবী পটানো কেস, আর দ্বিতীয়টা হচ্ছে দ মেথড, এরকম ভাবেও করতে পারি। চলো আর একটা প্র্যাকটিস করে নি, তারপরে আমরা অঙ্কে যাচ্ছি। আর একটা প্র্যাকটিস করে নি। দেখো আর একটা প্র্যাকটিস কি করে করব, ধরো আমি একটা রেশিও বললাম x:y, ঠিক আছে, 5:7 আর y:z তোমাকে বলে দিয়েছি 9:11, ঠিক আছে। এবার তোমার কাছে আমি কি জানতে চেয়েছি, x:y:z জানতে চেয়েছি, ঠিক আছে। চলো এটা 7 আছে, এটা 9 আছে, এই প্রসেসে করবো না দ মেথডে করবো? ঠিক আছে, চলো দুটোই আমি একবার করে দেখি। তার মানে এই দুটোকে কত দিয়ে গুণ করবো, 9 দিয়ে গুণ করবো। তাহলে এটা কত হয়ে যাবে, 5 নং 45, 7 নং 63। আর এই দুটোকে কত দিয়ে গুণ করবো, 7 দিয়ে গুণ করবো। 7 নং 63, 7 11 77। তার মানে x:y:z কত হয়ে যাবে, 45:63:77। ক্লিয়ার? এবার যদি দ প্রসেসে করি তাহলে কত হয়ে যাবে, 5 7 9 11। পাশে কে বসবে 7, এ পাশে কে বসবে 9। 5 নং 45, 7 নং 63, 7 11 77। তুমি যে প্রসেসেই করো না কেন, প্রসেস কখনো তোমাদের উপরে চাপিয়ে দেবো না। আমি এক একটা অঙ্ক 2টো 3টে প্রসেসে দেখিয়ে দেবো। হ্যাঁ, আমি কিছু প্রসেসের উপরে তোমাদেরকে সাজেশন দেবো যে তোমরা এই অঙ্কটা এই প্রসেসেই করো। কেন সাজেশন দেবো, কারণ সেই প্রসেসে করলে অঙ্কটা আমাদের অনেক ফাস্ট হবে, তাড়াতাড়ি হবে। যেমন এই প্রসেস আমি এই সাজেশনটা দেবো কেন, তার কারণ এই রেশিওটাই যদি আর একটা ধাপ বলে দিত, এখানে x:y:z,z:w বলে দিল, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে তোমাকে দুবার করে চেঞ্জ করতে হতো, একটু ঝামেলা হয়ে যেত। সুতরাং সেক্ষেত্রে হবে না এমনটা না, ডেফিনেটলি হবে, কিন্তু সেক্ষেত্রে আমরা যদি এইভাবে করি আমাদের অঙ্ক ক্যালকুলেশন অনেক ফাস্ট। দেখো অঙ্ক পারাটা তো ইম্পর্টেন্ট, ইজ ভেরি ইম্পর্টেন্ট, সেই সাথে ফাস্ট করাটাও ইম্পর্টেন্ট। তোমার কাছে যদি 30টা অঙ্ক দিয়ে আমি সারাদিন সময় দিই, তুমি 30টা অঙ্ক পারবে। তুমি 30টা অঙ্ক পারলে সেটা বড় কথা নয়, তুমি 30টা অঙ্ক কতক্ষণ সময় করলে, কত তাড়াতাড়ি ক্যালকুলেশন করলে, তার উপরে ডিপেন্ড করবে যে কার বাড়িতে অ্যাপয়েন্টমেন্ট লেটার আসবে, ঠিক আছে। চলো এইবার আমরা, ঠিক আছে, আর একটা দেখি। এবার যদি আমি তিনটে রেশিও বলি, ধরো তোমাকে বললাম a:b, ঠিক আছে, 5:6, b:c, 7:8 আর c:d, 9:10। এইবার তোমার কাছে আমি জানতে চাইলাম হোয়াট ইজ দ্য ভ্যালু অফ a:b:c:d।
এটা জানতে চেয়েছি, তাহলে কি করে করব? ড মেথড। তাহলে কি করব? এ বি হয়ে গেল, তার নিচে বি সি হয়ে গেল, তার নিচে সি ডি। ঠিক আছে, ব্যাস। এইবার আমরা কি করব? এবার এ বিট্রে করছে কেন? ঠিক আছে, বিট্রে করছে, ভালো কথা, রেড রয়েছে, একটু রাঙিয়ে দিই। ঠিক আছে, তাহলে দেখো 6 এর পাশে কাকে বসাবো? ইমিডিয়েট নেইবারকে 6 কে, এখানে 6 কে, 8 এর পাশে 8 কে, 9 এর পাশে 9 কে, 7 এর পাশে 7 কে, 9 এর পাশে 9 কে। ক্লিয়ার? ব্যাস। এবার যদি আমরা দেখি এর মধ্যে থেকে কিছু কাটাকুটি করা যাবে, তাহলে কাটাকুটি করে নাও, নিয়ে তারপরে গুণ করো। তুমি একটা কাজ করতে পারো, এই তিনটেকে গুণ করে, এগুলোকে সব গুণ করে লিখে তারপরে কাটাকুটি করতে পারো, বা আগে কাটাকুটি করে নিয়ে তারপরে গুণ করতে পারো। আমি প্রেফার করব আগে কাটাকুটি করে নিয়ে গুণ করো, তাহলে কাটাকুটি করে নিলে সংখ্যা তো ছোট হয়ে যাচ্ছে, গুণটাও আবার ছোট হয়ে যাচ্ছে। সবগুলোর মধ্যে দেখো কে কমন আছে? আমি 3 কমন, 3 কমন দেখতে পাচ্ছি। 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 3 ত্রিকে 9। ঠিক আছে, আর 5 না, আর কেউ না, আর কেউ কমন নেই। ব্যাস, এবার গুণ করে ফেলি। 5 7 35, 35 ইন্টু 3 কত হয়ে যাবে? 105। ঠিক আছে, দেন 7 নং 63, 63 ইন্টু 2 126। 8 নং 72, 72 ইন্টু 2 কত হয়ে যাবে? 144। আর 8 10 কে 80 ইন্টু 2 160। তার মানে অনুপাতটা আমার কি দাঁড়ালো? 105:126:144:160। ক্লিয়ার? প্রত্যেকে বুঝতে পারা গেছে? চলো এবার আমরা যেখানে ছিলাম, নেক্সট, হ্যাঁ, যে অঙ্কটায় ছিলাম দেখো। আচ্ছা, বলেছে a is to b equal to 2 is to 3, a is to b equal to তোমাকে বলে দিয়েছে 2 is to 3, নেক্সট b is to c তোমাকে বলে দিয়েছে 6 is to 8। এইবার তোমার কাছে জানতে চেয়েছে a is to b is to c, তুমি বান্ধবী পটাও বা দ মেথড করো, ডাজেন্ট ম্যাটার। তাহলে এখানে b এর ভ্যালু কত? 3, এখানে b এর ভ্যালু কত? 6, এটাকে 2 দিয়ে ডিরেক্ট গুণ করে দাও, হয়ে যাবে। 2 দিয়ে গুণ করলে এটা 2 দুগুণে 4, এটা 2 দিয়ে গুণ করো 3 দুগুণে 6। তাহলে a is to b is to c কত দাঁড়ালো? 4 is to 6 is to 8। দেখো এটা আমি ফার্দার ক্যালকুলেশন করতে পারবো, কেন? সবার মধ্যে 2 কমন আছে, 2 দিয়ে কাটাও, 2, 2 দিয়ে কাটো 3, 2 দিয়ে কাটো 4, 2 is to 3 is to 4। অপশন বি will be the right answer, 2 is to 3 is to 4। যদি এটা দ মেথডে করতাম কি হতো? 2 3 6 8, ব্যাস 3 বসলো 6 বসলো, সবার মধ্যে দেখো 3 কমন, 3 3, 3 দুগুণে 6, 2 দুগুণে 4। আচ্ছা, আরো 2 কমন যাচ্ছে, ঠিক আছে, 2টা কমন আগে নিয়েই নি। আচ্ছা, 2 কমন যাচ্ছে, 3 দুগুণে 6 4, ব্যাস এখানে 2 থাকলো, এখানে 3 থাকলো, আর এখানে 4 থাকলো। 2 is to 3 is to 4, সেম আনসার। বুঝতে পারা গেল? চলো পরেরটা দেখো। a is to b equal to 5 is to 8, c is to b equal to 4 is to 3, then a is to b is to c। তাহলে চলো কি হবে? a is to b equal to 5 is to 8, b is to, আচ্ছা এখানে ওরা একটা কায়দাবাজি করেছে। কি কায়দাবাজিটা করেছে? সুন্দর একটা কায়দাবাজি করেছে, সেটা দেখো, b is to c এর বদলে c is to b করে দিয়েছে, যাতে তুমি উল্টো লেখো। তো আমরা এটাকে সোজা করেই লিখবো, b is to c, এটা কত হয়ে যাবে? 3 is to 4। দেন তোমার কাছে কি জানতে চাই? যে a is to b is to c। b এর ভ্যালু কত? 8, এখানে b এর ভ্যালু 3, 5 8 3 4, এখানে 8 বসাবো, এখানে 3 বসাবো, 3 5 15, 3 8 24, 4 8 32, 15 is to 24 is to 32। অপশন সি will be the right answer। ব্যাস, তাহলে বুঝতে পারা গেছে আজকের ক্লাস। দেখো আজকের ক্লাস এই অবধি থাক, ঠিক আছে? পরের দিন এরপর থেকে করাবো। আশা করি যতটুকুনি আমরা করলাম ততটুকুনি বুঝতে পারা গেছে, ততটুকুনি দেখো, বারবার দরকার পড়লে একবারের জায়গায় দুবার দেখো, 3 বার দেখো, বারবার রিভিশন করো। আমরা ফিরে আসবো বাকি অঙ্ক নিয়ে নেক্সট ক্লাসে। টিল দেন টাটা, গুড নাইট, এবং পড়াশোনা করতে থাকো। থ্যাংক ইউ সো মাচ।